আফগানিস্তানে রুশ সেনারা ঢুকেছিল ১৯৭৯ সালে। এক দশকের বিরামহীন যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছিল সোভিয়েত ইউনিয়ন। মুজাহিদদের কাছে পরাস্ত রুশ সেনারা নজিবুল্লাহর ঘাড়ে আফগান শাসনের দায়িত্ব ছেড়ে দিয়ে তড়ি ঘড়ি করে স্বদেশে ফিরেছিল। ঠিক ৩ দশক আগে যখন মুজাহিদরা কাবুল ঘিরে ফেলেছিল, সে সময় প্রাণ বাঁচাতে আশরাফ গনির মতোই দেশত্যাগের পরিকল্পনা করেছিলেন নজিবুল্লাহ। কিন্তু গনির মতো এতটা ভাগ্যবান তিনি ছিলেন না। যাদের তিনি বিশ্বাস করতেন তারা কেউ কথা রাখেনি। পরিণামে ফাঁসিতে ঝুলতে হয়েছে নজিবুল্লাহকে। সোভিয়েত দোসর নজিবুল্লাহ ১৯৪৭ সালের ৬ আগস্ট পাকতিয়া প্রদেশের গার্দেজ শহরে জন্মগ্রহণ করেন। কাবুল থেকে দক্ষিণ পূর্বের প্রদেশ পাকতিয়ার দূরত্ব প্রায় ১৩০ কিলোমিটার। নজিবুল্লাহর সাথে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করা শাহনেওয়াজ তানায়ের এলাকাও এটি। পাকিস্তানের কাছাকাছি এই অঞ্চলের অধিবাসী বেশিরভাগই পশতুন। নজিবুল্লাহ নিজেও জাতিতে পশতুন। ১৯৭৫ সালে কাবুল ইউনিভার্সিটিতে পড়ার সময় রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন নজিবুল্লাহ। তখনই বেশ কয়েকবার তাকে জেলে যেতে হয়। তবে তার রাজনৈতিক উত্থান শুরু হয় কমিউনিস্টদের দল পিডিপি এর হাত ধরে। সমাজের এলিট কমিউনিস্টরা ১৯৬৫ সালে দলটি গড়েছিল। কিন্তু ১৯৬৭ সালের পর পিডিপিএ ২ ভাগে ভাগ হয়ে যায়। বাবরাক কারমালের নেতৃত্বে একদল পরিচিতি পায় পারচাম নামে, আর নূর মোহাম্মদ তারাকি ও হাফিজুল্লাহ আমিনের গ্রুপটি পরিচিতি পায় খাল কিংবা খালকি নামে। এই দ্বিতীয় গ্রুপটি সর্দার দাউদ খানকে প্রেসিডেন্ট প্রাসাদে হত্যা করে ১৯৭৮ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে। নতুন সরকারে যোগ দেয় নজিবুল্লাহ, কিন্তু কোন্দলে জড়িয়ে দলীয় পদ ও দেশ ছাড়েন তিনি। কিছুদিন ইউরোপে নির্বাসিত জীবন কাটান নজিবুল্লাহ। ততদিনে আফগানিস্তানে আরও অনেক ঘটনা ঘটে যায়। নূর মোহাম্মদ তারাকি খুন হন। এই খুনের বদলা নিতেই ১৯৭৯ সালে হাফিজুল্লাহ আমিনকে হত্যা করে আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় সোভিয়েত ইউনিয়ন। দেশে ফিরলেন নজিবুল্লাহ। সোভিয়েত জমানায় আফগান গোয়েন্দা পুলিশের প্রধান ছিলেন নজিবুল্লাহ। কিন্তু ১৯৮৯ সালে আফগানিস্তান ছাড়ার প্রাক্কালে নজিবুল্লাহর হাতে শাসনভার বুঝিয়ে দেয় রুশরা। তখনও আফগান মুজাহিদদের প্রতিরোধ থামেনি। তাদের নতুন টার্গেট হয় সোভিয়েত দোসর নজিবুল্লাহ। আমেরিকার অর্থ অস্ত্রে ক্রমেই শক্তিশালী হতে থাকে মুজাহিদরা। শেষবেলায় ইসলামিস্টদের মন রক্ষায় কিছু সংস্কার হাতে নেন নজিবুল্লাহ। ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন তিনি, কিন্তু তাতেও মুজাহিদদের মন রক্ষা করতে পারেননি। তার অনুগত সামরিক বেসামরিক ব্যক্তিরা পল্টি নিতে শুরু করে। তারা মুজাহিদদের দলে ভিড়তে থাকে। এমন পরিস্থিতিতে ১৯৯২ সালে কাবুল দখল করে নেয় মুজাহিদরা। গাড়িতে করে পালিয়ে বিমানবন্দর পর্যন্ত ছুটে যেতে সক্ষম হন নজিবুল্লাহ। কিন্তু বিমানবন্দরে ঢোকার পথে তার গাড়ি আটকে দেন আব্দুল রশিদ দোস্তামের যোদ্ধারা। দোস্তাম একসময় নজিবুল্লাহর অনুগত কমান্ডার ছিলেন। কাবুল সরকারের পক্ষে লড়াইয়ের বিনিময়ে অনেক আর্থিক সুবিধা দেওয়া হয়েছিল তাকে। কিন্তু পরিস্থিতি পাল্টে গেলে সেই দোস্তমও মুজাহিদদের দলে ভিড়েন। পালাতে না পেরে নজিবুল্লাহ কোনো মতে জাতিসংঘের একটি কম্পাউন্ডে ঢুকে পড়েন। সেখানেই ৪.৫ বছর স্বেচ্ছায় বন্দি জীবন কাটান নজিবুল্লাহ। ১৯৯৬ সালে তালেবান যোদ্ধারা বুরহানুদ্দিন রব্বানির সরকারকে হটিয়ে কাবুল দখল করলে কপাল পুড়ে নজিবুল্লাহর। তালেবানের একটা গ্রুপ নজিবুল্লাহকে জাতিসংঘ কম্পাউন্ড থেকে ধরে নিয়ে আসে। ১৯৯৬ সালের ২৭ সেপ্টেম্বর প্রেসিডেন্ট ভবনের বাইরে বিদ্যুতের খুঁটিতে ঝুলিয়ে দেওয়া হয় সাবেক এই আফগান প্রেসিডেন্টকে। এই ঘটনায় অসন্তুষ্ট হয়েছিলেন শীর্ষ তালেবান নেতা মোল্লা ওমর। তিনি চাননি নজিবুল্লাহর এমন পরিণতি হোক। ধারণা করা হয় মোল্লা রব্বানি নামের অপর এক তালেবান কমান্ডার এ ঘটনার সাথে জড়িত ছিলেন। রব্বানির পরিবারের বেশ কয়েকজন সদস্য কমিউনিস্টদের হাতে নিহত হয়েছিল। প্রতিশোধের চিন্তা থেকে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন তিনি।